আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায়। আজ আপনাদের জন্য থাকছে একটি অনুবাদ গল্প। যেই সমগ্র থেকে গল্পটি বাছাই করা হয়েছে সেই গল্প সংগ্রহটির নাম হল বিশ্বের সেরা স্পাই কাহিনী। এই গল্প সমগ্রের সবগুলো গল্পের অনুবাদক হলেন ডাক্তার অভিজিৎ দত্ত। আজ যেই গল্পটি পাঠ করছি তার নাম হল শিয়রে যখন মৃত্যু। লিখেছেন এর্লি স্ট্যানলি গার্ডনার। এর্লি স্ট্যানলি গার্ডনার হলেন একজন মার্কিন আইনবিদ এবং পাশাপাশি লেখক। তিনি মূলত পেরি মেসন নামে একটি সিরিজ, যেটা কিনা ডিটেকটিভ স্টোরি বেসড, এই সিরিজটির জন্যই তিনি বিখ্যাত। এই লেখকের জন্ম হয়েছিল 1889 খ্রিস্টাব্দের 17 জুলাই এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1970 সালের মার্চের 11 তারিখ। তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের অনুবাদ গল্প। গল্পটির নাম হল শিয়রে যখন মৃত্যু। লিখেছেন এর্লি স্ট্যানলি গার্ডনার। অনুবাদ করেছেন ডাক্তার অভিজিৎ দত্ত। আতঙ্ক, সত্যিকার আতঙ্ক এর আগে একবারই অনুভব করেছে মেয়েটি, যে আতঙ্ক স্নায়ুকে পক্ষাঘাতগ্রস্ত করে দেয়। সেবার পাহাড়ি এলাকায় ক্যাম্পের শর্টকাট রাস্তা খুঁজতে যেয়ে পথ হারিয়ে তার মনে হয়েছিল নিস্তব্ধ পাহাড় এবং গভীর অরণ্য তার শত্রু। শুধুমাত্র পালাতে পারলেই বাঁচা যাবে। কিন্তু সে অবস্থায় পালানোর মতো খারাপ কাজ কিছুই হতে পারে না। এখন ট্রান্সকন্টিনেন্টাল ট্রেনের যাত্রী মেয়েটি একই আতঙ্ক অনুভব করছে। পালিয়ে যাওয়ার একটা ইচ্ছা সে কিছুতেই চেপে রাখতে পারছে না। যখন সে ডিনার খেতে গিয়েছিল, কে একজন তার কম্পার্টমেন্ট সার্চ করেছে। নিশ্চয়ই কোনো পুরুষ। মেয়েটির কোচের পেছন দিকটা ছিল দরজার দিকে। ফিরে এসে মেয়েটি দেখেছে উল্টো দিকের বোতামগুলো সামনের দিকে। ছোটখাটো ব্যাপার, কিন্তু প্রথমেই তফাৎটা চোখে পড়েছে মেয়েটির। সেই মুহূর্তে শীতল শিহরণ তার শরীরে জেগেছে। এখন সে কম্পার্টমেন্টের সিটে বসে বাইরের নিরুত্তেজ ভাবটা বজায় রাখার চেষ্টা করছে নিজের আঙুলগুলোর দিকে চোখ রেখে। সে বয়সে যুবতী, তার শরীরের রেখাগুলো মসৃণ, চোখ দুটো সুন্দর, শরীরের ভাঁজগুলো সম্পূর্ণ এবং সাধারণ অবস্থায় তার ঠোঁটের কোণে একচেলতে হাসি খেলা করে। সুতরাং কম্পার্টমেন্টের প্রত্যেকটি পুরুষ তাকে দেখছে। তার উল্টো দিকে বসে আছে মোটাসোটা একটা লোক। ধ্যানী বুদ্ধের মতো বসে আছে, আধবোজা চোখের অলস পাতা, চোখ দুটো দূরের দিগন্তের দিকে। অথচ মেয়েটি যা কিছু করছে সে সম্বন্ধে লোকটার ঔৎসুক্য আছে। লোকটাকে দেখলে ভয়ঙ্কর মনে হয়। ডান হাতের মধ্যমায় মস্ত বড় হীরের আংটি এবং মোটাসোটা ভুঁড়ি ঢেকে রেখেছে যে ভেস্ট, তার থেকেও চোখ কেড়ে নিচ্ছে $25 দামের বড্ড বেশি চকচকে নেকটাই। মেয়েটার ডান দিকে যে লোকটা বসে আছে তার মুখের রং রোদে ঝলসানো ব্রোঞ্জ, তার চোখ দুটো ইস্পাত নীল। স্ট্যান্ডের গ্লাসে হাত দিয়ে গিয়ে সে মেয়েটির স্কার্টের দিকে তাকায়। যদিও গ্লাসের জল ছলকে পড়েনি স্কার্টে, অর্থাৎ স্রেফ আলাপ জমাবার চেষ্টা। সরি, জল ছলকে পড়েনি। কতদূর যাবেন? শীতের সকালে আমাকে ওয়াইওমিং স্টেশনে নামতে হবে। তাহলে হয়তো এই লোকটাকে বিশ্বাস করা যায়। যে পুরুষ মেয়েটির লাগেজ সার্চ করেছে, আসল ডকুমেন্ট সে পায়নি। স্পাইটা জানে না আসল ডকুমেন্টটা নিপুণভাবে ভাঁজ করে মেয়েটার জুতোর ভেতরে বাঁ পায়ের সঙ্গে অ্যাডহেসিভ টেপ আটা অবস্থায় আছে। সুতরাং শত্রুপক্ষের সেই স্পাই এখন তাকে ফলো করবে, তার উপর নজর রাখবে। ক্রমশ বেপরোয়া হয়ে উঠবে শত্রুপক্ষের স্পাই। শেষ অবধি হয়তো রাত গভীর হলে ও সহজে থামবে না। ওরা একটা খুন করেছে, প্রয়োজন হলে ওরা আবার খুন করবে। শিয়রে যখন মৃত্যু, কিন্তু এই লোকটা ওয়াইওমিং স্টেশনে নেমে যাবে। মেয়েটি যে ডকুমেন্ট লুকিয়ে রেখেছে সেটার ব্যাপারে ওর কোনো আগ্রহ নেই। হয়তো এই যুবক ওকে বাঁচাতে পারবে। মেয়েটির হঠাৎ বন্ধুত্বপূর্ণ ব্যবহার দেখে যুবক একটু অবাক হয়ে যায়। মেয়েটি আলাপ জমাবার চেষ্টা করছে এবার। ট্রেন অত ভোরে কোথাও থামবে আমি জানতাম না। ওটা ফ্ল্যাগ স্টপ। উল্টো দিকে সেই মোটা লোকটা আগ্রহের সঙ্গে শুনছে এবং দেখছে। ওর চোখ দুটো চকচক করছে, যদিও ওর মাংসনলি সামান্য নড়ছে না।
তুমি ওয়াইওমিংয়ে থাকো? ওখানেই বড় হয়েছে। আমি এখন ওখানে ফিরে যাচ্ছি। চাষের ক্ষেত আর গরু মোষ চড়াবার জমি মিলিয়ে একটা রেঞ্চ আছে আমার কাকার। কাকা মারা গেছে, উত্তরাধিকার সূত্রে ওটার মালিক আমি। প্রথমে ভেবেছিলাম আমি ওটা বেচে দেব, কিন্তু শহরের জীবন আমার খারাপ লাগছে। আমি গ্রামে ফিরে যাচ্ছি। আমি ওখানেই থাকব। ওখানে খুব একা লাগে না? কখনো কখনো। এটা ক্লাব কার। একটু পরে নিজের কম্পার্টমেন্টে ফিরে যেতে হবে মেয়েটিকে। সেই মুহূর্তটাকেই তার ভয়। ট্রেনের কর্মচারীদের কাছে মাস্টার কি থাকে, যা দিয়ে যে কোনো কম্পার্টমেন্ট বা কিউবিকলের দরজা ভেতর থেকে বন্ধ হলেও বাইরে থেকে খোলা যায়। কোনো প্যাসেঞ্জার হঠাৎ খুব অসুস্থ হলে ওটার দরকার হতে পারে, সুতরাং দরজা ভেতর থেকে বন্ধ করে আগুন লাগালেও দরজা খুলবে। মৃত্যুর আগে তাকে সাবধান করে দিয়েছে ফ্র্যাঙ্ক হার্ডউইক। মনে রেখো, সে বলেছিল, শত্রুপক্ষের স্পাইরা সর্বত্র রয়েছে। তুমি বুঝতেও পারবে না যে ওরা তোমার উপর নজর রাখছে। যখন তুমি ভাববে তুমি নিরাপদ, তখনই হয়তো তুমি ওদের সযত্নে পাতা ফাঁদে পা ফেলতে ছুটে চলেছ। আচ্ছা, গরুমোষ পোষার ব্যবসাটা কি ধরনের বলো তো? ডান দিকে বসা সেই যুবককে বলে যুবতী। আগের দিন রাতে এই ট্রেনেই নিজের কম্পার্টমেন্টের ভেতরে গুড়ি মেরে সারা রাত বসে কাটিয়েছে মেয়েটি। দরজার নব ঘুরছে, দরজা খুলতে যাচ্ছে, বুঝতে পারলেই সে গলা ফাটিয়ে চেঁচাবে, কম্পার্টমেন্টের দেয়ালে হাত ঠুকবে, এভাবে আতঙ্কের সংকেত ছড়াতে চেষ্টা করবে। কিন্তু সারা রাতের মধ্যে কিছুই ঘটল না। হয়তো শত্রুপক্ষের স্পাইদের এটাই প্ল্যান। পাশের ওই যুবকের নাম হাওয়ার্ড কেন, ক্যাটেল রাঞ্চের মালিক, বয়স 28, অবিবাহিত। গোটা ট্রেনে এই একটা মানুষ যাকে বিশ্বাস করা যায়। ওকে দেখলেই মনে হয় লোকটা কাজের, লোকটা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারবে। সকাল 6টা বাজতে আর 5 মিনিট বাকি, এবং একটু পরেই ওয়াইওমিং স্টেশনে নেমে যাবে। কিন্তু এ পর্যন্ত শত্রুপক্ষের স্পাইরাই সব ব্যাপারে প্রথম চাল চেলেছে, তাই মনে হয়েছে ওরা অপরাজেয়। এখন হঠাৎ যদি মেয়েটি নিজে একটা চাল দেয়, তা শত্রুর কাছে অভাবনীয়। ভাববার সময় নেই। কোটের ফারের তৈরি কলার গলা অবধি তুলে দেয় মেয়েটি। ট্রেন থামার ক্যাচ ক্যাচ শব্দ হতেই সে কম্পার্টমেন্টের দরজা খুলে দেখে করিডোর ফাঁকা। করিডোর দিয়ে উল্টো দিকে ছুটে ভেস্টিবুলের দরজা খুলতেই পাহাড়ি এলাকার ভোরে ঠান্ডা হাওয়া তার মুখে লাগে। ট্রেন চলতে শুরু করতেই সে লাইনের ধারে নড়ি পাথরের উপর লাফিয়ে নামে। ট্রেন স্পিড নিয়েছে। অন্ধকার নিঃশব্দ কম্পার্টমেন্টগুলো দ্রুত সরে যাচ্ছে। ভোরের ঠান্ডা হাওয়ায় ইস্পাতের তৈরি রেল লাইন থেকে প্রতিবাদের মৃদু শব্দ ওঠে। পূব আকাশে আগামী সূর্যের আলোর প্রথম রেশ। কাছাকাছি কোথাও কোনো শহর নেই। দুটো লোক কথা বলছে। গাড়ির দরজা বন্ধ হবার শব্দ হতেই সে চিৎকার করে ছুটে যায়, দাঁড়াও, আমার জন্য দাঁড়াও। তখন ট্রেনে পুরোপুরি পোশাক পরা এবং সদ্য দাড়ি কামানো সেই মোটাসোটা লোকটা ভেস্টিবিউলের খোলা দরজা ছেড়ে কম্পার্টমেন্টে ফিরে এলো। মেয়েটির কম্পার্টমেন্টে। মেয়েটির মালপত্র সে আর সার্চ করল না। চেয়ারে বসে ম্যাগাজিনের উপর টেলিগ্রাম ফর্ম খুলে সে লিখল, সার্চে কাজ হয়েছে। মেয়েটি ট্রেন থেকে নেমে গেছে। ফাঁদে বন্দি হওয়াই শুধু বাকি এখন। পরের স্টেশনে নামছি আমি। প্লেন ভাড়া করব। শেরিফের সঙ্গে যোগাযোগ করব। 10 মিনিট পরে পোর্টারকে ডেকে লোকটা বলল, এত উঁচুতে নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে, আমি ট্রেন থেকে নেমে যাব। ডাক্তার দেখান, হার্ট স্টিমুল্যান্ট ইঞ্জেকশন নেওয়া দরকার। আমি নেমে যাব, কন্ডাক্টরকে ডাকো। ওর আঙুলের ভেতর $20 বিলটা এতক্ষণ দেখতে পেল পোর্টার। হয়তো তখনই গাড়ির ভেতরে আরামদায়ক উত্তাপ। দুটো পুরুষের মাঝখানে বসে কেন সে এখানে নামল তার একটা বিশ্বাসযোগ্য গল্প ফাঁদতে চেষ্টা করছে মেয়েটি। হাওয়ার্ড কেন তার সঙ্গীর সঙ্গে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করে মেয়েটির। এর নাম বাক টক্সি। তোমার নাম কাল রাতে কি যেন বললে? নীল লেন্ডসে। আপনার সঙ্গে পরিচয় হওয়ায় আনন্দিত হলাম মাদাম। ওর হঠাৎ এই স্টেশনে নামার কারণ জানতে আগ্রহী হাওয়ার্ড কেন। হাসতে হাসতে মেয়েটি বলে, ভাবলাম একবার প্ল্যাটফর্মে নেমে তাজা হাওয়ায় শ্বাস নেব। ট্রেন থামতে রিস্টো আছে সময় দেখেই বুঝেছি এখানে তুমি নামবে। ভেবেছিলাম এখানে কয়েক মিনিট থামবে গাড়ি। ভেস্টিবিউল খোলার জন্যে পোর্টার না,
আমি নিজেই ওটা খুলে লাফিয়ে নিচে নামলাম। ওটাই আমার ভুল হলো। বলে যাও। স্টেশন সচরাচর সমতল হয়, এই ফ্ল্যাগস্টপ ঢালু জমির উপর নুড়ি পাথর বিছানো। নামতে চেয়ে পড়ে গেলাম। উঠে দেখি ট্রেনের সিঁড়ি এত উঁচুতে, স্কার্ট পরতে হলে তুমি ব্যাপারটা বুঝতে। গম্ভীরভাবে ঘাড় নাড়ল কেন। স্কার্টটা প্রথমেই কোমর অবধি গোটালে হয়তো সিঁড়ির নাগাল পেতাম, কিন্তু তার আগেই ট্রেন চলতে শুরু করলো। এখন আমি কি করব? আমাদের অতিথি হবে। এটাই স্টেশন নয়, ফ্ল্যাগ স্টপ। প্যাসেঞ্জারদের নামানোর দরকার হলে ট্রেন থামে, না হলে থামে না। আমার বলতে লজ্জা করছে, কিন্তু আমার বড্ড খিদে পেয়েছে। গাড়ির পেছনে কফি আছে, বাঘ কয়েকটা ডিম এনেছে সঙ্গে। তার মানে খোলা আকাশের নিচে রান্না হয়? মাদাম, এখানে সবই খোলামেলা, বাঘ বলে। বাঘ ওকে পছন্দ করছে না, কেন করছে। মেয়েটি বুঝতে পারে। সে বলে, ডিম ধোয়া রান্না করা আমার কাজ, আমি মেয়ে। মেয়েরা কি যেন বলতে যেয়ে থেমে যায় বাঘ। গাড়ি থেমেছে। খাওয়া শেষ। ডিশ যখন ধুচ্ছে মেয়েটি, তখন শোনা গেল খুব নিচুতে ওড়া একটা প্লেনের মোটরের গর্জন। 2 সিটার প্লেনের 2 যাত্রীর একজনের চোখে দূরবীন, ও আমাদের দেখছে। গরুমোষ কেনার আগে লোকে যেমন খুঁটিয়ে দেখে। বস, ঝামেলাটা কি এবার তো দেখা দরকার। তাই তো মনে হচ্ছে। নিমেষের মধ্যে ডক্সের ব্রোঞ্জ রঙের ইস্পাত কঠিন আঙুলগুলো মেয়েটির বাধা অগ্রাহ্য করে রানিং বোর্ডের উপরে রাখা পার্সটা খোলে। ডক্সি বলে, ড্রাইভিং লাইসেন্সে ওর আসল নাম জেন মার্লো। এখানে রয়েছে অনেক টাকা আর এই নিউজ পেপার কাটিং। খবরটা হলো, ফ্র্যাঙ্ক হার্ডউইকের রহস্যজনক মৃত্যুর পর সব ব্যবচ্ছেদকারী সার্জনের রিপোর্টের ভিত্তিতে পুলিশ তার সুন্দরী সেক্রেটারি জেন মার্লোর খোঁজ করছে। মৃত্যুর আগের রাতে রেস্তোরাঁয় ফ্র্যাঙ্ক জেনের সঙ্গে ডিনার খেয়েছিল। তারপর নাকি ইভা ইনগ্রাম নামে একটি মেয়ের ফ্ল্যাটে যায় ফ্র্যাঙ্ক। পুলিশ নিশ্চিত যে সেই সময় সুন্দরী মেয়ে ইভা তার ফ্ল্যাটে ছিল না। জেন মার্লো নাকি ফ্র্যাঙ্কের সঙ্গে ইভার বাড়ির দরজা অবধি যায়। পরে 8 তলার জানলা থেকে লাফিয়ে পড়ে মারা যায় ফ্র্যাঙ্ক। তার অফিসের মেঝে লুকোনো সিন্দুক থেকে কয়েক হাজার ডলার তার মৃত্যুর পর সরানো হয়েছে। তাই পুলিশ জেন মার্লোকে সন্দেহ করছে। বৈজ্ঞানিক ফ্র্যাঙ্ক হার্ডউইকের সঙ্গে তার মৃত্যুর কিছুক্ষণ আগে জেন মার্লোর ঝগড়া হয়েছিল, সঙ্গীরা বলছে। এছাড়া এই তো খবরের কাগজে এই মেয়েটির ছবি। প্লেনটা হঠাৎ উত্তরের দিকে চলে গেল। উত্তরের দিকেই দ্রুত ছুটছে ডক্সের গাড়ি। বাঘ ডক্সে বলছে, ওটা শেরিফের প্লেন, আমরা তোমার শেরিফের হাতে তুলে দেব। আমি সব খুলে বলছি। তোমরা যদি দেশপ্রেমিক হও, বিজ্ঞানী ফ্র্যাঙ্ক হার্ডউইক কসমিক রে নিয়ে রিসার্চ করছে। শত্রুপক্ষের স্পাইরা এই রিসার্চের রহস্য জানতে চায়। ফ্র্যাঙ্ক আমায় বলেছিল, তার কিছু হলে ওই সিন্দুক খুলে টাকা ও একটা ডকুমেন্ট নিয়ে বোস্টনে আরেকজন বৈজ্ঞানিকের হাতে পৌঁছে দিতে। ফ্র্যাঙ্ক হার্ডউইক আত্মহত্যা করেনি, ওকে খুন করেছে শত্রুপক্ষের স্পাইরা। ওরা কেউ বিশ্বাস করল না। গাড়ি থামল কাঠের তৈরি কয়েকটা কেবিনের সামনে। হাওয়ার্ড কেন দরজা খুলতে ভেতরে যায়। বন্দুক, হরিণের শিং। বাইরে শেরিফের প্লেন থেমেছে। ভেতরে ঢুকল মোটা লোকটা ও তার সঙ্গী। মোটা লোকটা তার আইডেন্টিটি কার্ড দেখিয়ে বলে, আমি FBI এজেন্ট জন ফেন্টলে। মিথ্যে কথা। চেন বলে, ওটা জাল। ওর সঙ্গী বলে, আমি শেরিফ। তোমার পার্সে এই তো সব টাকা, তোমাকে আমি অ্যারেস্ট করছি। মোটা লোকটা বলে, শেরিফ, তোমার প্লেনে 3 জন ধরবে না, আমি প্লেন চালাতে পারি, ওকে রেখে ফিরে আসব। না, জেন চিৎকার করে, ও অফিসার নয়, ও আমাকে খুন করবে। শেরিফ বলে, আমি FBI এর লস অ্যাঞ্জেলসের অফিসে ফোন করে খবর নিয়েছি। জেন বলে, ফোন নম্বর ওই বলেছে তোমাকে? কেন বলবে না? নিজের অফিসের ফোন নম্বর ও জানবে না? ফিন্টলে বলে, জেন ফ্র্যাঙ্ককে ভালোবাসত। ফ্র্যাঙ্ক অন্য মেয়ের সঙ্গে ফষ্টিনষ্টি করায় চটে যেয়ে ও ফ্র্যাঙ্ককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ও পরে তার টাকা সরায় সিন্দুক থেকে। হাওয়ার্ড কেন বলে, ওকে কিন্তু ক্রিমিনাল বলে মনে হয় না। শেরিফ বোঝায়, আমি আর বাগডক্সি প্লেনে যাচ্ছি, পুলিশের গাড়ি পাঠাবো আমরা, তোমরা অপেক্ষা করো। বাঘ বলে, তার আগে ঘোড়াটা সাজিয়ে রেখে যাই।
কেন যদি ঘোড়ায় চড়ে রেঞ্জ দেখতে চায়? একটু পরে লাগাম সমেত বিচ্ছিরি রোগা একটা টাট্টু ঘোড়া সামনে এনে রাখল বাঘ। বাঘ, টক্সি ও শেরিফ প্লেনে উঠল। হাওয়ার্ড কেন বলল, মিস মার্লো, শেরিফ আইনের প্রতিনিধি, কিন্তু এই ভদ্রলোক মিস্টার ফিন্ডলে শেরিফকে তো বেশ বোঝালেন, কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে। জবাবে ফিন্ডলের হাতে দেখা দিল উত্তত পিস্তল। পরমুহূর্তেই হাওয়ার্ড কেনের ঘুষি খেয়ে স্পিডে ঘুরে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে মোটা লোকটা বলল, হ্যান্ডস আপ। হাওয়ার্ডের হাত দুটো চামড়ার ফাঁসে বাঁধল ফিন্ডলে। জেন বাধা দেবার চেষ্টা করে মার খেল। তুমি যেভাবে হাঁটছ মনে হচ্ছে ডকুমেন্ট তোমার বাঁ জুতোর তলায়। জুতো মোজা টেনে খুলে টেপ ছাড়িয়ে ডকুমেন্টটা নিল ফিন্ডলে। গাড়িটা স্টার্ট করতে যেয়ে ও দেখল চাবি শেরিফ নিয়ে গেছে। ও ঘোড়ায় উঠতে গেল। ঘোড়াটা হঠাৎ চিহি করে চিৎকার করে উঠল প্রচণ্ড রাগে। ঘোড়াটা এতক্ষণ ঝিমুচ্ছিল, হঠাৎ সামনের দুপা তুলে হাওয়ায় লাফিয়ে উঠল। কোনো মতে লাগাম ধরে ঝুলছে মোটা লোকটা। কেন বলল, জেন, আমার বাঁধন খোলো। ফিন্ডলে মাটিতে পড়েছে, কিন্তু তার হাতে পিস্তল। ব্ল্যাম! হাওয়ার্ড কেনের রাইফেলের গুলিতে পিস্তলটা উড়ে গেল। জেন, ওর পকেট থেকে ডকুমেন্টটা নাও। মোটা লোকটার হাত বেঁধে তার দিকে রাইফেল উঁচিয়ে রেখেছে কেন। বলছে, আমার সন্দেহ হয়েছিল বাকের সঙ্গে ওর প্রেমিকা পার্লের ঝগড়া হবার পর থেকে ও মেয়েদের বিশ্বাস করে না। পার্ল মেয়েটা কিন্তু ভালো। ড্রয়ার ঘেটে প্রথমে ছেঁড়া ও পরে আঠা দিয়ে জোড়া পার্লের ফটো ও ঠিকানা খুঁজে পেল জেন। একটু পরেই প্লেনের আওয়াজ। বাক ও শেরিফ ছুটে এলো। শেরিফ বলল, আমারও সন্দেহ হয়েছিল ফিন্ডলে আসলে শত্রুপক্ষের স্পাই। বাক হেসে বলল, ফাঁদ হিসেবে ওই পেয়ারা ঘোড়াটাকে আমি সামনে রেখে গিয়েছিলাম। গল্পের সমাপ্তি এখানেই।